This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। নমস্কার, ফুল এন্ড ফাইনাল আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী তন্নিষ্ঠা এবং আমার সঙ্গে রয়েছে প্রসেনজিৎ শিলিগুড়ি থেকে। একেবারে শুরুতে প্রসেনজিৎ তোমার কাছে যাব, তার কারণ এই মুহূর্তে রাজ্যের সর্বত্র আমরা যেরকম বিশেষ করে বিমান ঘাঁটি এলাকাগুলোতে যে ধরনের তৎপরতা দেখতে পাচ্ছি, কিন্তু তোমার কাছে যাওয়ার আগে এই মুহূর্তে যে খবরে চোখ রাখবো, পাক ইস্যুতে সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্য থেকে অবিলম্বে, সব রাজ্য থেকে অবিলম্বে পাকিস্তানিদের দেশে ফেরানোর নির্দেশ, অর্থাৎ যে যে রাজ্যে পাকিস্তানিরা রয়েছে, যে অবস্থায় রয়েছে, এখনই দেশে ফিরে যেতে হবে তাদেরকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রক্তিম। রক্তিম, জানতে চাইবো তোমার কাছ থেকে একটু বিস্তারিতভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাজ্যগুলোর কথা সম্পর্কে, রাজ্যের মুখ্যমন্ত্রীদের কথা সম্পর্কে। দেখো, গত কয়েকদিন ধরেই কিন্তু বলে দেওয়া হয়েছিল, একটা কাট অফ টাইম দেওয়া হয়েছিল যে দেশে যদি কোনো পাকিস্তানি নাগরিক থাকে তাদের এই সময়ের মধ্যে দেশে ফিরে যেতে হবে। আজ অর্থাৎ শুক্রবার কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে খোদ স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন এবং বৈঠকে কড়া বার্তা দেন যে যে রাজ্যে পাকিস্তানি নাগরিক আছে অবিলম্বে তাদের দেশ থেকে দেশে পাঠিয়ে দিতে হবে, অবিলম্বে পাঠাতে হবে। দেয়ার ইজ নো টাইম, যে টাইম ফ্রেমটা দেওয়া হচ্ছে সেই টাইম ফ্রেমের মধ্যে পাঠাতেই হবে, অবিলম্বে পাঠাতে হবে। এবং শুধু তাই নয়, এবং এইখানে যে এমএইচে পাকিস্তানের সঙ্গে যে ভিসা, যতগুলো ভিসা রয়েছে সমস্ত অবিলম্বে বাতিল করতে হবে। অর্থাৎ এর থেকে স্পষ্ট যে আগে যে নির্দেশিকা দেওয়া হয়েছিল তার সঙ্গে এবার যে রাজ্যের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা করা হলো, বৈঠক করা হলো, তার থেকে অবস্থান স্পষ্ট, স্বরাষ্ট্র মন্ত্রকের অবস্থানে স্পষ্ট যে আরো করা হচ্ছে ভারত। একেবারে আপাতত তোমাকে ধন্যবাদ রক্তিম আমাদের সঙ্গে কথা বলবার জন্য এবং এই ইনফরমেশনগুলো শেয়ার করবার জন্য। সব রাজ্যকে 24 ঘন্টার মধ্যে সেই রাজ্যে থাকা পাক নাগরিকদের চিহ্নিত করে পাকিস্তানে ফিরিয়ে দেওয়ার জন্য নির্দেশ অমিত শাহ। পাঞ্জাব, পশ্চিমবঙ্গ, রাজস্থানকে বিশেষ নির্দেশ সীমান্তবর্তী রাজ্য হিসেবে। এবং কেন এই সাজো রব, কেন পাকিস্তানি সাধারণ নাগরিকদের ফিরিয়ে দেওয়ার জন্য এই তৎপরতা, তার আসল কারণটা বোধহয় লুকিয়ে আছে এইখানে। পাকিস্তানের সঙ্গে কি চূড়ান্ত যুদ্ধের পথেই ভারত? ধাপে ধাপে কূটনৈতিক এবং প্রশাসনিক স্তরে প্রস্তুতি চূড়ান্ত হচ্ছে। ধাপে ধাপে কূটনৈতিক এবং প্রশাসনিক স্তরে প্রস্তুতি চূড়ান্ত হচ্ছে। আমি সরাসরি চলে যাব, নিউজ রুমে রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সোমনাথ ভট্টাচার্য। সোমনাথের কাছে। সোমনাথ, এই যে নাগরিকদেরকে দেশে ফেরানোর জন্য চূড়ান্ত তৎপরতা, আমরা জানি যে সমস্ত চুক্তি দুদেশের মধ্যে বাতিল হয়ে গেল, জেনেভা কনভেনশন সবাইকে মেনে চলতে হয় যতক্ষণ সবাই রাষ্ট্রসংঘের সদস্য। সাধারণ নাগরিক যেন কোনোভাবে যুদ্ধে জড়িয়ে না পড়েন, সেই কারণেই সম্ভবত এই তৎপরতা। সোমনাথ, একদমই তাই। দেখো, যদি আমরা ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখব যে 1948, 1965, 1971 এবং 1999 চারবার পাকিস্তানের সঙ্গে আমাদের যুদ্ধ হয়েছে। এর মধ্যে কার্গিল বলা যায় শ্যাডো ওয়ার, বাকি 3বার কিন্তু একদম ঘোষণা করে যুদ্ধ হয়েছে। 3বারই কিন্তু আমি আমাদের দর্শকদের মনে করাবো, 3বারই কিন্তু যুদ্ধের আগে বা যুদ্ধের মুহূর্তে বা যুদ্ধ শুরুর একদিনের মধ্যে ভারত সেই জিনিসগুলো করেছে যেটা এখন করছে। তার মধ্যে একটি হলো সমস্ত কূটনীতিককে ডেকে জানানো যে আমরা কেন এই যুদ্ধে জড়াতে বাধ্য হলাম। 2 নম্বর, সমস্ত মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলবেন। বা 3 নম্বর হলো সমস্ত রাজনৈতিক দলগুলোকে ডেকে সর্বদল বৈঠক করে একটা ঐক্যমত তৈরি করা এবং দেশের মানুষকে কাছে একটা বার্তা দেওয়া যে আমরা ঐক্যবদ্ধ রয়েছি, আমরা এই সংকটের সময় এক রয়েছি। এই 3টে জিনিস কিন্তু বারবার যে কোনো যুদ্ধের সময় ভারতের যে কোনো সরকার থাকুক তাদের পক্ষ থেকে দেখা গেছে এবং গতকাল এবং আজ আমরা একই জিনিসের পুনরাবৃত্তি দেখছি। অর্থাৎ এটা মনে করা যেতেই পারে যে এবারের কোনো সার্জিক্যাল স্ট্রাইক নয়, সম্ভবত ভারত পুরোদস্তুর যুদ্ধেরই প্রস্তুতি নিচ্ছে। এখনো পর্যন্ত অন্তত ঘটনার প্রভাব সেই ইঙ্গিত দিচ্ছে। অনেক ধন্যবাদ সোমনাথ আমাদের সঙ্গে কথা বলবার জন্য। এবং যে কথাটা হচ্ছিল তন্নিষ্ঠা, সোমনাথ সেই একই কথা বললো। প্রত্যেকবারই এর আগে যতবার
পুরোদস্তুর যুদ্ধের পথে গিয়েছে ভারত পাকিস্তানের সঙ্গে, ততবারই ঠিক এই ধাপগুলো কমপ্লিট করে কিন্তু যাওয়া হয়েছে। সার্জিক্যাল স্ট্রাইকের সঙ্গে এই ধাপগুলোর মিল নেই। সার্জিক্যাল স্ট্রাইক একেবারে হঠাৎ হানা বলতে যা বোঝায় সেটাই, তার সঙ্গে কিন্তু এই ঘোষিত যুদ্ধের ধাপগুলোর একেবারে মিল নেই, বরঞ্চ আগের 4 বারের সঙ্গে একেবারে মিলে যাচ্ছে। ঠিক তাই অলিভার, কিন্তু পাকিস্তান কি করছে? ফের অস্ত্রবিরতি লঙ্ঘন করলো পাকিস্তান। এলওসিতে গুলি বর্ষণ পাক সেনার। পাকিস্তানকে এদিকে মোক্ষম জবাব ভারতীয় সেনা। উত্তর কাশ্মীরের উড়ি এবং সাব্বা সেক্টরে রাতভর চলল গুলির লড়াই। সেই মুহূর্তে কিছু ছবিও এসেছে আমাদের কাছে, যে ছবি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে। অস্ত্রবিরতি, ফের অস্ত্রবিরতি লঙ্ঘন পাকিস্তানের। এলওসিতে গুলি বর্ষণ পাক সেনার। পাকিস্তানকে এদিকে মোক্ষম জবাব ভারতীয় সেনার। উত্তর কাশ্মীরের উড়ি এবং সাব্বা সেক্টরে রাতভর চলল গুলির লড়াই। এদিকে পেহেলগাঁওতে যে ঘটনা ঘটেছে তার প্রত্যাঘাত শুরু হয়ে গেছে। কেন এই কথা বলছি? কারণ জঙ্গি নিকেশ ভারতীয় সেনার। বান্দিপোরায় এনকাউন্টার, খতম লস্কর-ই তৈয়বার কমান্ডার আলতাফ লালি। জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই, জখম 2 নিরাপত্তা রক্ষী। বান্দিপোরার কুলনার এলাকায় তল্লাশি অভিযানের সময় নিরাপত্তা রক্ষীদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। নিরাপত্তা বাহিনীর পাল্টা জবাবে খতম এক জঙ্গি। অন্যদিকে টেনশন কিন্তু ক্রমশ বাড়ছে, তার কারণ পাঞ্জাব সীমান্তে আটক বিএসএফ জওয়ানকে এখনো ছাড়েনি পাক রেঞ্জার্স। আপনারা জানেন সীমান্তের এপারে যেমন বর্ডার সিকিউরিটি ফোর্স আমাদের অর্থাৎ সীমান্ত রক্ষী বাহিনী, ঠিক ওপারে তেমনই পাকিস্তানের দিক থেকে পাক রেঞ্জার্স। প্রবল উৎকণ্ঠায় বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাহের পরিবার। পাঞ্জাবের পাঠানকোটের 24 নম্বর ব্যাটালিয়নের সদস্য পূর্ণম কুমার ফিরোজগঞ্জ বর্ডারে পোস্টিং ছিল তার। বর্ডার ক্রস করায় তাকে পাকিস্তান রেঞ্জার্স আটক করে বলে দাবি। এটা পাকিস্তান রেঞ্জার্সের তরফ থেকে দাবি যে বর্ডার ক্রস করায় তাকে তারা আটক করেছে। পূর্ণমের মুক্তি নিয়ে ইতিমধ্যে ফ্ল্যাগ মিটিং হয়েছে একপ্রস্ত বিএসএফ এবং পাক সেনার। অন্যদিকে আপনারা জানেন যে ঠিক একই ধরনের ঘটনা ঘটেছিল এর আগে অভিনন্দন বর্তমানকে নিয়ে, ফলে অভিনন্দন বর্তমানে সেই স্মৃতি আবার ফিরে আসছে। প্রবল উৎকণ্ঠায় এই মুহূর্তে বিএসএফ জওয়ান পূর্ণম সাউ এবং তার হুগলির বাসিন্দা, তার রিশার বাসিন্দা, তার পরিবার এবং আত্মীয় পরিজনেরা। कोई खबर नहीं मिल रहा है तो कहाँ माने लड़का कहाँ है ये हम लोग को पता नहीं चल रहा है, और शासन नहीं दे रहा है यहाँ लड़का सुरक्षित है, पाकिस्तान में है। टॉर्चिंग तो किया ही होगा, हम जानते हैं कि टॉर्चिंग किया होगा। नहीं 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 हाँ सुनिए मैडम, हम जानते हैं बढ़िया से कि वो टॉर्चिंग किया होगा, पूछताछ किया होगा। कोई भी आसामी सिविलियन हो या जो भी हो, आपको इतना बता रहे हैं आज पुलिस कोर्ट में जब हाजिर होते हैं तो पुलिस रिफंड क्यों लेता है, कहाँ लेता है, पूछताछ करने। उसी तरह भारत का वो सैनिक है, वो पाकिस्तान उससे पूछताछ किया होगा कि ये कहाँ है, वो कहाँ है, कैसे है, ये तो करेगा ही, टॉर्चिंग करेगा ही। আপনার কি মনে হচ্ছে এই সময় যে সিচুয়েশনটা রয়েছে কাশ্মীরকে নিয়ে দুদেশে, সেটা কোথাও আপনার ছেলের উপর প্রভাব ফেলতে পারে? হতে কোনো এ নেই, কোনো ঠিক নেই, কোনো ঠিক নেই। যা পজিশন আছে কাশ্মীরে, তারপরে অ্যাকশন কি বলবে, কি ছেড়ে কি এ রাখবে, কি প্রস্তুত রাখবে, কি এটা তুমি করো তারপরে ছাড়ো। আপনি বাবা, আপনি আপনার ছেলের জন্য নিশ্চয়ই কিছু আবেদন করবেন, সরকারের কাছে কিছু আবেদন করবেন। আমি চাই TV9 বাংলা ক্যামেরার সামনে আপনি আপনার আবেদনটা করুন, তারপর যাতে আপনাকে আর কেউ কোনো বিরক্ত না করে। আপনার বার্তাটা আপনি স্পষ্ট করুন। আপনি চান আপনার ছেলে সুস্থভাবে ফিরে আসুক, দুই দেশের তৎপরতা এবং এসে সুন্দরভাবে দেশের কাজে আবার লেগে পড়ুন। সেটাই আমি চাই। আচ্ছা ঠিক আছে। আমরা কথা বললাম পিকে সাউয়ের বাবার সঙ্গে এবং তার পরিবারের বিভিন্ন সদস্যদের সঙ্গে কথা বললাম। স্বাভাবিকভাবে তারা প্রত্যেকেই ভেঙে পড়েছেন। এই পরিস্থিতিটা যাদের পরিবারের সঙ্গে হয় তারাই সব থেকে ভালো মতন বুঝতে পারেন। মানে আমি বলতে পারি যে যবে থেকে খবর এসেছে, বুধবার রাত 8টায় খবর এসেছে, তারপর থেকে এই বাড়িতে সেভাবে রান্না হচ্ছে না, সেভাবে কেউ খাওয়া দাওয়া করছেন না। প্রত্যেকের চিন্তা তার বাড়ির ছেলে বা তার বাড়ির সদস্য এই মুহূর্তে দাঁড়িয়ে কোথায় রয়েছে। আপনাদেরকে জানানো হয়েছে, তো ফ্ল্যাগ মিটিং হয়েছে। আপনারা কি চাইছেন এই মুহূর্তে, কি বলছেন? আমরা এটাই চাইবো যে আমাদের ঘরের ছেলে ভালোভাবে বাড়িতে এসে যাক, এটাই আমরা চাইবো, আর কি চাইবো। পাইলট চলে গেছিল, বিমান ভেঙে পড়েছিল, সে যে সসম্মানে ফিরে এসেছিল, আমরা সেই ইতিহাস বলিনি অভিমন্যু বর্তমানকে। তো সেই জন্য
মোদী সরকার আছে তখন পুরো সরকার নড়ে গেছিলো ওকে ফেরত দেওয়ার জন্য। এটাও ফিরে আসবে, ভরসা রাখুন, ভগবানের উপর ভরসা রাখুন, সরকারের উপর ভরসা রাখুন। এই আমাদের যে জওয়ান গেছে সে সশরীরে সসম্মানে ফিরে আসবে। বাড়ির ছেলে বাড়ি ফিরুক প্রার্থনা পরিবারের, কিন্তু আরও এক পরিবারের ছেলে যে বাড়ি ফেরেনি। উধমপুরে জঙ্গিদের গুলিতে শহীদ বাঙালি জওয়ান। আজ কফিন বন্দি দেহ ফিরবে ঝন্টু আলী শেখের। শোকে বিহ্বল পরিবার। পেহেলগাঁওয়ের জঙ্গিদের খোঁজে উধমপুরে তল্লাশির সময় এনকাউন্টার। জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনাও, কিন্তু জঙ্গিদের গুলিতে মৃত্যু হয় 6 নম্বর প্যারা রেজিমেন্টের সদস্য ঝন্টু। মহাদেব আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। মহাদেবের থেকে একটু জানতে চাইবো যে সেখানকার পরিবেশটা কেমন। আমি জানি খুব আনইউজুয়াল একটা ছবি। মহাদেব, দেখো একেবারেই পরিবেশটা তোমাকে দেখাবো, তার আগে তোমাকে একটু দেখাই যে দেখো কিভাবে এইভাবেই কিন্তু ব্যানার সমস্ত জায়গায় রয়েছে, যেখানে লেখা রয়েছে ভারত মাতার বীর সন্তান শহীদ ঝন্টু আলী শেখ অমর রহে। অর্থাৎ তাকে শ্রদ্ধা জানানোর জন্য এলাকার মানুষ যারা রয়েছেন তারা বিভিন্ন জায়গায় যেমন তার ছবি দিয়েছেন, ছবি রেখে তারা কোথাও বা ফুলের মালা দিয়েছেন, ফুল দিয়ে বা ভারতীয় পতাকা রেখেছেন। এইভাবে কিন্তু এলাকার মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানাবেন, আর তারই অপেক্ষায় তারা দিন গুনছেন। আমি দেখতেই পাচ্ছ, আমি একটু দেখাবার আরেকটু চেষ্টা করবো। দেখো এলাকাটা এই মুহূর্তে কিন্তু মানুষজন এখানে তার বাড়ির কাছে রয়েছে। শুধুমাত্র বলা যেতে পারে যে এখানে কান্নার রোল চলছে, অর্থাৎ অশ্রু জলে বন্যা বইছে, এটা বলা যেতেই পারে। এলাকার মানুষ যুবক থেকে বৃদ্ধ সকলেই আসছেন ঝন্টুর পরিবারের সাথে সমবেদনা জানাতে। তারা কিন্তু এলাকায় রয়েছেন। আমি একটু কথাও বলার চেষ্টা করব। এই যেটা দেখতে পাচ্ছ এটা ঝন্টুর বাড়ি। এই ঝন্টুর বাড়িতেই আমরা রয়েছি। সেখানে তার স্ত্রী গতকাল তিনি রওনা দিয়েছিলেন, তিনি আগ্রাতে থাকতেন, ঝন্টুর সঙ্গে থাকতেন, এবং সেখান থেকেই তিনি গতকাল রওনা দেওয়ার পর আজ সকালবেলায় তিনি কিন্তু বাড়িতে প্রবেশ করছেন। আমি পরিবারে দেখছি অনেকেই আসছেন দূর দূরান্ত থেকে, তারা আসছেন, বসছেন, কথা বলছেন, পরিবারকে সমবেদনা জানাতে। আমি একটু কথা বলার চেষ্টাও করব। ঝন্টু পরিবারে এসছেন গতকালকেই, সকালবেলায় তিনি এসছেন। তিনি স্বাভাবিকভাবে একটা শারীরিক এবং মানসিকভাবে তিনি যেভাবে ভেঙে পড়েছেন তাতে একটা বলা যেতেই পারে গোটা এলাকার শোকাহত। একদম যে ছবি তুমি দেখাচ্ছ মহাদেব, একদমই। আমি একটু কথা বলার চেষ্টা করবো। শেষবার আপনাকে সে মেসেজ করেছিল, কি মেসেজ করেছিল? সকালে মেসেজ এসেছিল আমি ভালো আছি, ঠিক আছে। মেসেজ এসেছিল আমি ভালো আছি, ঠিক আছে। তারপর 9:30 আমার ইউনিট, আমি কোয়ার্টারে থাকতাম, ইউনিটের একজন এসে আমাকে জানায় যে তোমার হাজবেন্ডে হালকা ফুলকা চোট লেগেছে কাঁধের উপরে, হসপিটালে আছে, ঠিক হয়ে যাবে। আপনি কি চাইছেন এই পরিণতি, এই পরিস্থিতি? একের পর এক মানুষকে জঙ্গিরা খতম করছে, কি চাইছেন? বদলা চাইছি, আমার মতো কোনো মেয়ে না হয়, এটাই চাইছি। জঙ্গিদের উপরে বদলা চাইছি, ওই পাকিস্তান দেশটার উপরে বদলা চাইছি, আমি ওই জঙ্গিদের উপরেই বদলা চাইছি। তিনি শুধু বদলাই চাইছেন, কারণ এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে তিনি কথা বলার মতো স্বাভাবিক পরিস্থিতিতে নেই। তার মধ্যে থেকে তিনি যেভাবে আমাদেরকে জানাচ্ছেন যে যারা এই ধরনের কাজ করছে, মূলত যারা এই দেশে থেকে যারা মদত দিচ্ছে তাদের শাস্তির দাবি করছেন, পাশাপাশি যে সকল দেশ এই সকল জঙ্গিদের মদত দিয়ে চলেছেন একইভাবে, এবং নিরীহ মানুষের প্রাণ চলে যাচ্ছে, বোঝা যাচ্ছে। অনেক ধন্যবাদ তোমায় মহাদেব। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গার্ড অফ অনার যে ছবি দেখতে পাচ্ছিলেন, তার সঙ্গে সঙ্গে এই ছবিটা, যে ছবিটা আসলে বুঝিয়ে দেয় যে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একদিকে গার্ড অফ অনারের ছবি ঝন্টু আলী শেখকে, অন্যদিকে ঝন্টুর কফিনবন্দি দেহ যিনি ক্যারি করে নিয়ে এসছেন, বহন করে নিয়ে এসছেন, তিনিও কিন্তু এই দেশেরই সেবাতে রয়েছেন। ঝন্টুর নিজের দাদা, ঝন্টু আলী শেখের নিজের দাদা, তাকে ভাইয়ের কফিন বহন করতে হচ্ছে, তিনিও সেনাবাহিনীতে রয়েছেন, তিনিও এই মুহূর্তে পাক সেনাদের সঙ্গেই যুদ্ধ করছেন। অর্থাৎ এই মুহূর্তে, মানে ঠিক এই মুহূর্তে নয়, কিন্তু এই মুহূর্তে তার কর্তব্য পাক সেনাকে প্রতিহত করা, পাক সন্ত্রাসকে প্রতিহত করা। ভাইয়ের কফিনবন্দি দেহ বয়ে নিয়ে এসছেন, এবং আমি এক কথায় বলবো তন্নিষ্ঠা, এক কথায় বলবো, নিশ্চিতভাবে এই মৃত্যুগুলো তো আমাদের চোখের জল, আমাদের বুকের আগুনকে দ্বিগুণ করে দেয়।
কিন্তু এই মৃত্যুগুলো আমাদের প্রতিশোধ স্পৃহাকে দ্বিগুণ করে দেয়, কিন্তু এই মৃত্যুগুলো আসলে আমাদের স্পর্ধাকেও আরও বাড়িয়ে দেয়। ধন্য এই পরিবার, যে পরিবারে দেশের জন্য প্রাণ দেওয়া এক ভাইয়ের দেহ, কফিনবন্দি দেহ নিয়ে আসছেন আরেক দাদা, এবং এটা জেনেই যে এরপর তিনিও যাবেন, তিনিও যেভাবে লড়ছিলেন, ভাই যেভাবে লড়ছিলেন, সেই একই লড়াইটা আবার ফিরিয়ে দিতে যাবেন। জন্টু আলী শেখের গার্ড অফ অনারের ছবি একদিকে আপনাদের স্ক্রিনে, আর বাঁদিকে সেনাবাহিনীতে এই মুহূর্তে কর্মরত তার দাদার ছবি, ভাইয়ের কফিনবন্দি দেহ নিয়ে আসছেন তিনি। এই মুহূর্তে তিনজন অতিথি আমাদের সঙ্গে রয়েছেন, আমি একে একে কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়, আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা, বিজেপি মুখপাত্র দীপ্তাশ্ব যশ, এবং রয়েছেন রাজনৈতিক কর্মী ও তৃণমূল সমর্থক ভাস্কর সিনহা। আমি প্রথম শুরু করবো ভাস্বরবাবু আপনার কাছ থেকে। আমি এবং তন্নিষ্ঠা আমরা দুজনে রয়েছি আপনাদের সঙ্গে। আমি ভাস্বরবাবু যে কথাটা দিয়ে শুরু করব, আপনার লেখাতে আমি পেয়েছিলাম যে কাচের স্বর্গ আপনার বই। এখন যারা দিলীপ মুখার্জির কাচের স্বর্গ দেখেছেন তারা জানেন কাচের স্বর্গ মানে কি। আপনার ভূস্বর্গ কাশ্মীরকে কাচের স্বর্গ মনে হয়েছিল কেন? আজকের কোনো আন্দাজ, কিছু কি পেয়েছিলেন কাশ্মীর নিয়ে বারবার? আপনার তো কাশ্মীর সম্পর্কে আলাদা টান আছে। আন্দাজ পেয়েছিলাম কিনা জানি না, বলতে পারবো না সেটা, কারণ আমি যে কাশ্মীরকে দেখেছি 4 বছর ধরে, 5 বছর ধরে, সেখানে এই আতঙ্কবাদ আমি দেখিনি। কাঁচের স্বর্গ বইটাতে একটা লাইন আছে, একটা চরিত্র বলছে যে হ্যাঁ সবাই স্বর্গ বলে ঠিক কথা, কিন্তু কাঁচের একটা ঢিল মারলে অনেকগুলো ফাটল, এত ফাটল যে গুণে শেষ করা যাবে না। আজকে আমাদের যে পরিস্থিতি দাঁড়িয়েছে সত্যিই তাই, এতগুলো ফাটল এসে গেছে, এত অগুন্তি, যে গুণে শেষ করা যাচ্ছে না। তো আমি মানে খুবই শ্যাটার্ড যবে থেকে এই নিউজটা আমাদের সামনে এসেছে, যবে এই ঘটনাটা ঘটেছে সেই দিন থেকে শুরু করে আজকে অবধি আমি এতটাই ভেঙে পড়েছি যে এক তো বারবার সোশ্যাল মিডিয়া খুললেই ওই ভিডিও এবং যারা মারা গেছেন তাদের ছবি, তাদের ভিডিও, তাদের কথোপকথন, সেগুলোই চোখে আসছে। তাই জন্য আর দ্বিতীয়ত আমার সব থেকে খারাপ লাগছে কাশ্মীরের জন্য, কারণ যে কাশ্মীরকে আমি চিনতাম, যে লোকগুলোর সঙ্গে আমি মিশেছি, এই কাশ্মীরকে আমি চিনি না, যাকে আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তো আমি আন্দাজ কিছুই পাইনি, কিন্তু একটা জিনিস আমি বলবো যে আমি যখনই ওখানে গেছি, এতবার গেছি, ওখানে কিন্তু সবাই যে ভীষণ প্রো ইন্ডিয়ান তা নয়, এবং ওখানে কিছু কিছু মানুষকে আমি বলতে শুনেছি যে হ্যাঁ ঠিক আছে, কিন্তু মানে আমরা যেন পাকিস্তানকে সাপোর্ট করি। কিন্তু ওই যে মানুষগুলো যারা বলতো, আমি এখন দাঁড়িয়ে বুঝতে পারছি যে এই তারাই যারা জঙ্গিদের সঙ্গে হাত মিলিয়ে কিন্তু এখানে এদের ডেকে এনেছিল। আজকে ধরুন আপনি যে অফিসে এসেছেন, আপনি অফিসে এলেন কি করে? অফিসের দরজাতে কেউ খুলে দিয়েছে বলেই ঢুকতে পারলেন? তো সিমিলারলি এই লোকগুলো এলো কি করে? কেউ না কেউ তো তাদের আশ্রয় দিয়েছে, কেউ না কেউ দরজা খুলে দিয়েছে। না হলে পেহেলগামের ব্যাসেরান ভ্যালিতে যেখানে ঘটনাটা ঘটে, সেই ব্যাসেরান ভ্যালিটা এমন একটা প্রোটেক্টেড জোন, সেখানে চট করে কেউ এসে ঢুকে পড়তে পারবে না। তার মানে তাকে কিছুদিন সেই আশেপাশে গ্রামে কোথাও না কোথাও থাকতে হয়েছে, কেউ আশ্রয় দিয়েছে। তো সবার আগে সেই লোকগুলোকে খুঁজে বার করা দরকার যারা তাদের আশ্রয় দিয়েছে। একেবারেই ভাস্বরবাবু আপনি আমার সঙ্গে থাকুন। ভাস্বরবাবু, আমি আপনার কথার সূত্র ধরে একবার ভাস্কর সিনহার কাছে যাব। ভাস্কর চট্টোপাধ্যায় যা বলছেন শুনলেন ভাস্করবাবু? নিশ্চয়ই আপনি দেখুন ভাস্করবাবু, এই মুহূর্তে এই দেশের ভিতরে একটা কথা ভীষণভাবে চলছে। আমি আমাদের দেশের কথা বলছি। আমাদের এমনিতেই দুটো ফ্রন্ট, আমাদের দুই প্রতিবেশী তো অনবদ্য। এখন 3 নম্বরটাও প্রায় ওদিকেই চলেছে আর কি, মানে বাংলাদেশের কথা বলছি। এটা তো হাফ পূর্ব পাকিস্তান হয়ে গিয়েছে, হাফেরও বেশি, প্রায় পূর্ব পাকিস্তান হয়ে গেছে। আমাদের ভারতের দুই প্রতিবেশী চীন এবং পাকিস্তান, আমাদের দুটো ফ্রন্ট খোলাই থাকে। কিন্তু সব থেকে বেশি যে কথাটা এখন এই মুহূর্তে চলছে কাশ্মীরের এই ঘটনার পর, পেহেলগামের ঘটনার পর, 0.5 মানে একটা আধখানা ফ্রন্ট আরও আছে, সেটা দেশের ভিতরে যারা কলমা পড়িয়ে মারা হয়েছে, কলমা না পড়বার জন্য মারা হয়েছে, বিশ্বাস করেন না। যারা কাশ্মীরের ভিতর থেকে সাহায্য না গেলে এটা হতে পারে, বিশ্বাস করেন না। ভাস্করবাবু, আমার মনে হয় যখন আমরা ফুল ফ্লেজেড অল আউট সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছি, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি, তখন বোধহয় দেশের ভিতরে এই অর্ধেক ফ্রন্টটাকে একেবারে পুরোপুরি ডিসমেন্টেল করা দরকার, নাহলে আমরা লড়বো কোন মূল্যবানে? ভাস্করবাবু, মানে অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়ের এই কথাটার সঙ্গে আমি একবারই একমত নই যে পাকিস্তানের সমর্থকরা ওই কাশ্মীরে বেশি পরিমাণ রয়েছেন এবং তারা পাকিস্তানের সমর্থক। তিনি কেন এটা বলছেন জানি না, আমাদের অভিজ্ঞতা তা নয়। এবং দেখা যাচ্ছে যে এই ঘটনাটা হওয়ার পরে ওখানে সমস্ত কাশ্মীরি বাসীরা তারা এই পাকিস্তানের এই যে ঘৃণ্য যে কাজটা করেছে তার বিরুদ্ধে সমস্ত ধর্মের মানুষ এক হয়ে তারা প্রতিবাদ জানিয়েছে। তো সুতরাং এখানে ওইখানে মানুষ এবং যারা বেড়াতে গেছে তারা কোনো রকম ভাবে কেউই মনে করেননি বা কারোর এরকম অভিজ্ঞতা হয়েছে বলে আমি শুনিনি যে তারা পাকিস্তানের সমর্থক। তারা পাকিস্তানের সমর্থক নন,
তারা ভারতেরই সমর্থক এবং আমি দীপ্তাশ্ব বাবুর কাছে যাব। দীপ্তাশ্ব বাবু, দেখুন এই ভাস্কর বাবুরা কিছুতেই কোনো অভিজ্ঞতা, কারোর অভিজ্ঞতা বলে মানতে রাজি নন, শুধুমাত্র নিজেদের অভিজ্ঞতা। এই আমাদের প্রতিদিনের এই অভিজ্ঞতার পিছনে কারণটা কি বলুন তো দীপ্তাশ্ব বাবু? কেন ভাস্কর বাবুদের কাছে বাকি সব অভিজ্ঞতা ফিকে হয়ে যায়? না দেখুন, এখানে আমি বলি যে আজকে এখানে বালিতে উট পাখির মতো বালিতে মুখ গুজে থাকলে তো সমস্যার সমাধান হয় না। একটা জিনিস বুঝতে হবে যে ইসলামিক টেররিজমকে পয়েন্ট আউট করা মানে সেটা ইসলামোফোবিয়া নয়। আরও একটা জিনিস আমাদের বুঝতে হবে যে সিদ্দিকুল্লাহ চৌধুরী বা উমর খালিদ বা আফজাল গুরুরা তারা আমাদের আইকন নন। আমাদের আইকন ঝন্টু আলী শেখের মতো রাষ্ট্রবাদী যে মুসলিমরা আছেন যারা দেশের জন্য প্রাণ দিচ্ছেন, বা আবুল কালাম আজাদের মতো সম্মানীয় মানুষরা। এই তফাৎটা বুঝতে হবে। কিন্তু রাজনীতির রুটি যদি আপনি শেখবেন ভাবেন, তখন তো আপনি এই তফাৎগুলো বুঝবেন না। একেবারে দীপ্তাশ্ব বাবু, আমি আপনাদের কাছে ফিরছি, কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে যে খবরটা জানাবো অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। হাঁটু কাঁপছে পাকিস্তানের, কিন্তু তা সত্ত্বেও পাকিস্তান ওই বলে না একেবারে যাকে বলে কুকুরের লেজ, আপনি কোনোদিন সোজা করতে পারবেন না। কেন বলছি? এবার আমেরিকার মধ্যস্থতা চাইল ইসলামাবাদ, কিন্তু তার ছুতোটা কি? ছুতো, একেবারে পাক্কা ছুতো, এবং সেই ছুতোটা কি ভয়ঙ্কর ছুতো শুনুন। পৃথিবীর কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এটাকে ছুতো করে অন্য একটা রাষ্ট্রের মধ্যস্থতা চাইতে পারে। আসলে এই ছুতোর মধ্যেও লুকিয়ে আছে হুমকি। কি বলা হচ্ছে? দু দেশই পরমাণু শক্তিধর। তাতে কি এসে গেল? দুটো দেশ পরমাণু শক্তিধর, এমন বহু দেশ গত কয়েক বছরে, গত কয়েক দশকে কনফ্লিক্টে জড়িয়েছে, কিন্তু তাতে কি এমন সাহায্যের দরকার পড়েছে? কেমন সাহায্য? না, পাকিস্তান বলছে আমেরিকাকে বলছে তোমরা এসে মধ্যস্থতা করো, যুদ্ধ হলে পরিণাম ভয়ঙ্কর হবে। কোন পরিণামের হুমকি দিচ্ছে পাকিস্তান? কোন পরিণাম? পরমাণু বোমার পরিণাম। শেষমেশ পাকিস্তানের দিক থেকে পরমাণু বোমার হুমকির পরিণামের হুমকি দেওয়া হচ্ছে, এবং সেই হুমকি দিয়ে শেষমেশ আমেরিকার মধ্যস্থতা চাইছে পাক প্রতিরক্ষা মন্ত্রী। পাকিস্তানের জেনে রাখা ভালো, ভারত, পাকিস্তান, জম্মু কাশ্মীর নিজের অবিচ্ছেদ্য অঙ্গগুলোর বিষয় পৃথিবীতে কোনো দাদা, যত বড় দাদাই হোক, সে দাদার নাম স্যামি হোক আর টমি হোক, কোনো দাদার আজ পর্যন্ত কোনো মধ্যস্থতা মানেনি। ফলে পরমাণু বোমার হুমকি বা ভয় দেখিয়ে পৃথিবীর কোনো শক্তিকে মধ্যস্থতা করতে ডেকে আনা যাবে না। আমাদের ২৬ জন নাগরিকের রক্তের দাম, প্রাণের দাম আমরা সরাসরি বুঝে নেব। সৈকত বসু এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, আমাদের আউটপুট এডিটর সৈকত। যেটা জানতে চাইবো, বুঝতে চাইবো আপনার কাছ থেকে, কার্যত তো পরমাণু বোমার হুমকি বা হুঁশিয়ারি দিয়ে আমেরিকাকে টেনে আনার চেষ্টা, তাই তো? অবশ্যই এটা তো একটা ব্যাপার যে পাকিস্তান পরমাণু শক্তিধর দেশ এবং ভারতও পরমাণু শক্তিধর দেশ। দুজনের পরমাণু শক্তির মধ্যে একটা হেরফের থাকলেও পরমাণু শক্তিধর রাষ্ট্র, দুটো পরমাণু শক্তিধর রাষ্ট্র যদি পরস্পরের সঙ্গে এই ধরনের সংঘাতে জড়িয়ে পড়ে, সেটা গোটা বিশ্বের পক্ষেই বিপজ্জনক। এই অবস্থায় দেখো, পাকিস্তান নিশ্চয়ই কোনো একটা জায়গায় এখন থেকেই ভয় পেতে শুরু করেছে ভারত যে ব্যবস্থাগুলো নিচ্ছে এবং যে হুমকিগুলো দিচ্ছে, এবং প্রধানমন্ত্রী যেভাবে বলেছেন যে ধরনের প্রত্যাঘাত হবে, যে কল্পনাতীত প্রত্যাঘাত করা হবে। ফলে পাকিস্তান যে একটা ভয় পেয়ে ব্যাকফুটে চলে গিয়েছে, এই আমেরিকার সাহায্য, মধ্যস্থতা চাওয়া থেকেই সেটা স্পষ্ট। আমেরিকা পৃথিবীর সব থেকে শক্তিধর রাষ্ট্র, এবং এই বলে আর কি যে ছোট ভাই পাড়ায় মার খেয়ে এসে দাদার কাছে, বড় দাদার কাছে যেমন আশ্রয় চায়, কার্যত সেই রকম ভাবে পাকিস্তান আমেরিকার কাছে আশ্রয় চাইতে গেছে। যে আমেরিকা দীর্ঘদিন ধরে পাকিস্তানকে মদত জুগিয়ে এসছে, তার জিও স্ট্র্যাটেজিক লোকেশনের কারণে পাকিস্তানকে আমেরিকার বিভিন্ন কারণে প্রয়োজন। এবং কিন্তু এই জিও স্ট্র্যাটেজিক রিয়ালিটি সময়ের সঙ্গে সঙ্গে পাল্টায়। পাকিস্তানের এখন সামরিক শাসক যারা আছেন এবং অসামরিক শাসক যারা আছেন, তারা হয়তো এই বাস্তব বোধটা হারিয়ে ফেলেছেন। যে অনেক ধন্যবাদ সৈকত আমাদের সঙ্গে এই ইনফরমেশনগুলো শেয়ার করবার জন্য এবং জানানোর জন্য। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখি, এবার পরমাণু বোমাকে সামনে রেখে কার্যত হুঁশিয়ারি দিয়ে আমেরিকার মধ্যস্থতা চাইছে পাকিস্তান পিঠ বাঁচানোর জন্য। তনিষ্ঠা, একদম তাই। এবার আরো একটা দিকে আমাদের নজর রাখতে হচ্ছে ভারত পাকিস্তানের মধ্যে। তাহলে কি এবার যেটা বলা হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধ, এই প্রশ্ন উঠছে একেবারে। আমি এটা নিয়েই তন্ডিষ্ঠা একবার ভাস্বরের কাছে শেষবারের মতো যাবো। ভাস্বরকে শুটিং এর কাজে যেতে হবে, একবার ভাস্বরের সঙ্গে কথা বলে নি। ভাস্বর, আপনি যে কাশ্মীরকে দেখে চিনতে পারছেন না বলেছিলেন, আমার মনে হয় সামনের কয়েকদিন আরো অনেক কিছুই আমাদের এরকম অচেনা বা অজানা লাগবে। পাকিস্তান ইতিমধ্যেই পরমাণু বোমার হুমকি দিতে শুরু করেছে পূর্ণাঙ্গ যুদ্ধের ভয়ে। ভাস্বর, আমি যে কাশ্মীরকে আপনি দেখে এসছেন তার পরিপ্রেক্ষিতে, যে পরিস্থিতিতে আমরা রয়েছি তার পরিপ্রেক্ষিতে আপনার এই মুহূর্তে যা মনে হচ্ছে, আপনার মনের কথাটাই শুনতে চাইব।
দেখুন, আমি শুধু একটা কথা বলতে চাই যে ভাস্করদা যেটা বললেন এক্ষুনি, আমি কিন্তু মানে ওনার কথাটা নিয়ে আমি বলছি, আমি কিন্তু এটা বলতে চাইনি যে সবাই খারাপ। আমি বলছি কি হয়, সবাইয়ের মধ্যে যদি 1% লোকও খারাপ হয় তাতে সবাই খারাপ হয়ে যায়। এটাই এখন কাশ্মীরের পরিস্থিতি। আমি কাশ্মীর লাস্ট কয়েক বছরে এতবার গেছি এবং আমি ওখানে লোকাল লোকেদের বাড়িতে থাকি, তারা আমার বন্ধু বান্ধব, তারা আমার ফ্যামিলি, তারাও যখন কলকাতায় আসে আমার বাড়িতে ভিজিট করে, আমি ওদের দৈনন্দিন জীবনটা দেখেছি, ওদের স্ট্রাগল দেখেছি, সবকিছু দেখেছি। ওরা ভীষণ ভালো মানুষ, ওরা বিপদে আপদে সুখে দুঃখে সবসময় পাশে থাকে। আমি শুধু এইটা বলতে চাইছি যে সামান্য কিছু লোকের জন্য তারা গোটা কমিউনিটিটা, গোটা কাশ্মীরিরা আজকে বদনাম হয়ে গেল। আজকে কিন্তু মহিলারা, যারা কাশ্মীরি মহিলা, তারা কিন্তু কখনো রাস্তায় নামেন না, কখনো না। তারা পর্যন্ত আজকে বোরখার পর্দা সরিয়ে রাস্তায় তিরঙ্গা নিয়ে মার্চ করেছিলেন এবং বলেছেন বন্দে মাতারম। এটা কিন্তু শ্রীনগরে বা কাশ্মীরে ইতিহাসে কখন এটা হয়নি, এটা প্রথমবার হচ্ছে। তার কারণ তারা সন্ত্রাসকে একেবারেই মেনে নেয় না, তারা কোনোদিন সন্ত্রাসের পাশে থাকতে চায় না। লোকাল লোকেদের একটাই বক্তব্য যে মুঝে জিনে দো, ব্যাস, আর কিচ্ছু নয়। আমি এই কাশ্মীরটাকেই দেখেছি, আমি এটাকেই দেখতে চাই, আর আমার কোনো বক্তব্য নেই। অনেক ধন্যবাদ ভাস্কর আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য, আপনার ব্যস্ত শুটিং শিডিউলের মধ্যে থেকে অনেক ধন্যবাদ ভাস্কর। আমি তন্নিষ্ঠা তোমার কাছে যাবো, এরপরে আমাদের জন্য, আমাদের দর্শকদের জন্য কি খবর রয়েছে তন্নিষ্ঠা? একদম একের পর এক তথ্য আসছে, টিভি9 বাংলা যে তথ্য আপনাদেরকে দিচ্ছে, পাক সেনা প্রধান আসিম মুনিরের নির্দেশেই পহেলগাঁওয়ে জঙ্গি হামলা চালায় আইএসআই। খাস পাকিস্তানের বাড়ি থেকে বিস্ফোরক অভিযোগ। পাক সেনা প্রধানের নির্দেশে আইএসআই জঙ্গি হামলা চালায়। এবার অভিযোগ করলেন পাক সেনার অবসরপ্রাপ্ত মেজর আদিল রাজা। আসিম মুনিরকে পাকিস্তানের সেনা প্রধান পদ থেকে সরানোর দাবি জানিয়েছেন আদিল রাজা। আমি আরো একবার চলে যাবো ভাস্কর সিনহার কাছে। ভাস্কর বাবু, আজকেই আমি জানি না এই পোস্টের কোনো আদৌ কোনো বাস্তবতা আছে কিনা, আমি পোস্টটাও দেখাচ্ছি না, কিন্তু বিজেপির তরফ থেকে অমিত মালবিয়া আজকে সকালবেলা একটা পোস্ট করেন, যেখানে তিনি বলছেন আসানসোলে একটি নির্দিষ্ট মিছিল থেকে, একটি নির্দিষ্ট প্রতিবাদী মিছিল থেকে পাকিস্তান জিন্দাবাদ ধ্বনি উঠেছে। আমি এটাকে সত্য ধরে নিচ্ছি এমনটাও বলছি না, কিন্তু আমি বলছি যদি এমনটা থাকে, এমনটার কোনো সুযোগ মাত্র থাকে, কোনো সামান্য সম্ভাবনা মাত্র থাকে, সেটা তো এই মুহূর্তে একেবারে দৃঢ় হাতে মোকাবিলা করা দরকার। সেটা করবার জন্য কি রাজনৈতিকভাবে আপনারা দৃঢ় প্রতিজ্ঞ? আপনারা কি বিশ্বাস করেন এমন কিছু হতে পারে এখানে? আপনি যখন সৈকত বাবু একটা কথা বলছিলেন, আমার খুব ভালো লাগছিল, একটা প্রশ্ন করার ইচ্ছা আছে। সেটা হলো, আমেরিকা এবং রাশিয়ার মধ্যে যখন গোলমাল চলছিল, তখন আমেরিকাও পরমাণু শক্তিধর ছিল, রাশিয়াও পরমাণু শক্তিধর ছিল, কিন্তু রাশিয়াকে ভেঙে দিতে সফল হয়েছে আমেরিকা, কোনো পরমাণুর ভয় পায়নি। সুতরাং এটা একটা কূটনৈতিক বিষয়। এই লড়াইটা শুধুমাত্র মানে গিয়ে বোমা ফেলা নয়, কূটনৈতিক লড়াইও কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে চালাতে হবে। পরমাণু শক্তিধর বলে এটা মনে হয় সঠিক নয়। আর দ্বিতীয় কথা, আমি আসানসোলের ছেলে, আসানসোলে এরকম কোনো কিছু বেরিয়েছে বলে আমি জানি না, বা আমি কোনো খবর পাইনি। আমি এটা সত্যতা নিয়ে কিছু বলছি না, কিন্তু আমি বলছি এমন যদি কিছু বেশিরভাগ মানুষ, দেখুন এখন কোথায় কে কি মানসিকতায় করে জানি না, কিন্তু বেশিরভাগ মানুষ আজকে এই সময় যারা মারা গেছেন এবং পাকিস্তানের বিরুদ্ধে, এটাকে আপনি বারবার ধরে বলছি, আপনারা কিন্তু এটাকে পাকিস্তানের সন্ত্রাসবাদী ব্যাপারটাকে দেখুন। একসঙ্গে কোনো ধর্মে, ভারতবর্ষে যে বিশাল সংখ্যক মানুষ আছেন যারা ইসলাম ধর্মাবলম্বী, তাদেরকে আপনারা টার্গেট করবেন না। কোন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ করবে না ভাস্কর বাবু, কোন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ করবে না, কিন্তু আপনাদের এই কথাটার মধ্যে না, বারবার এটা বলার মধ্যে আমার যেন একটা অন্য ইঙ্গিত পাচ্ছি। দীপ্তাশোক বাবু, কেন ভাস্কর বাবুরা বারে বারে এই ভয়টাতে ভুগতে থাকেন? দেশের প্রধানমন্ত্রী তিনি টুইট করেছেন, কোথাও হিন্দু বা মুসলমান শব্দ দুটোর ব্যবহার পর্যন্ত করেননি, তিনি টেরোরিজম বলেছেন। এমনকি দেশের প্রধানমন্ত্রীর টুইটে ইসলামিক টেরোরিজম শব্দটাও নেই, তিনি শুধুমাত্র টেরোরিজমের কথা বলেছেন, তাদের আশ্রয়দাতাদের কথা বলেছেন। আরএসএস এর জেনারেল সেক্রেটারি তিনি টুইট করেছেন, তিনি যে পোস্ট করেছেন সেখানেও হিন্দু মুসলমান শব্দটা নেই। মোহন ভাগবত আজ সকালবেলা যে প্রতিক্রিয়া দিয়েছেন তাতে তিনি বলেছেন এটা ধর্মের সঙ্গে অধর্মের লড়াই, কোনো নির্দিষ্ট ধর্মের কথা বলেননি। তাহলে কেন ভাস্কর বাবুরা বারবার এই ধর্মযুদ্ধের ভয়টা পান বলুন তো দীপ্তাশোক বাবু? না, এখানে দেখুন, যাদের কাছে ঝন্টু আলী শেখের প্রয়োজন নেই, যাদের কাছে সিদ্দিকুল্লাহ চৌধুরী বা আফজাল গুরু বা ওমর খালিদদের প্রয়োজনীয়তা বেশি, তারাই ইসলামিক টেরোরিজম আর ইসলামকে এক করে ফেলবেন, এবং সেটাই করছেন। এবং সেই এক করতে গিয়ে তারা বিতান অধিকারীর সদ্য বিধবা স্ত্রীর চরিত্রহরণ থেকে শুরু করে একটি মেয়ে, সে পাকিস্তানের এই মানে টেরোরিজমের প্রতিবাদ করাতে তাকে যখন রেপ থ্রেট দিয়েছে, এবং যারা রেপ থ্রেট দিয়েছে তারা এই বাংলাতেই বসে আছে, তার প্রতিবাদে যখন মেয়েটি একটি এফআইআর করতে যায়, সেই এফআইআরটি তো নেওয়াই হয়নি, উল্টে পুলিশ মেয়েটিকে দিয়ে ধমক দিয়ে তাকে দিয়ে সেই ভিডিও ডিলিট করিয়েছে। তো এর থেকেই বুঝুন যে রাজনীতির রুটি সেঁকতে গেলে তো দুটো এক হবেই অনির্বাণ।
রাজনীতির রুটি যখন শেখা হবে তখন ইসলামিক টেররিজম মানে ইকুয়ালস টু ইসলাম হবেই এনাদের কাছে, এর অন্যতা হবে না। বাবু আমি উত্তর চাইবো, যা বলছেন দীপ্তাশ্বর বাবু, আমি উত্তর চাইবো এই অত্যন্ত সংকটের মুহূর্তে এবং অত্যন্ত একসঙ্গে থাকার মুহূর্তে যে সময়টা আসলে একসঙ্গে লড়াই ফিরিয়ে দেওয়ার, সেই সময়টাতে এ রাজ্যের পুলিশ কি দ্বিধাদ্বন্দ্বে ভুগছে? ধর্ম দেখে ঠিক করছে অ্যারেস্ট করবে কিনা, অভিযোগ নেবে কিনা, তাহলে সেটা তো একটা ভয়ঙ্কর প্রবণতা। না না, এটা একটা অপপ্রচার বিজেপির। দেখুন বিজেপির এই যে বলছিলেন বিধান অধিকারী স্ত্রীকে যখন উনি বলছেন, উনি প্রথমেই বলেছিলেন যেটা কোন রকম হিন্দু মুসলমান না দেখে, সেটাও রেকর্ডিং আছে। পরবর্তীকালে যখন দেখলাম আমরা এয়ারপোর্টে বলছেন উনি যে ওনার অভিজ্ঞতার কথা বলছেন, তখন শুভেন্দু অধিকারী বলছেন বলুন হিন্দু, হিন্দু বলুন, হিন্দু হিন্দু বলুন, হিন্দু। মানে ওনার কাছে একটি বিশেষ ধর্মের বিরোধিতা করাটাই রাজনীতি, যে কোনো ক্ষেত্রে যে কোনো পরিস্থিতিতে সেটা করেন। সেই জন্যই আমরা বলছি যে আপনারা পাকিস্তানের সন্ত্রাসবাদের বিরোধিতা করুন। আপনারা কোন একটি নির্দিষ্ট ধর্মের সন্ত্রাসবাদী বলে যে কথা প্রচার করছেন, বিভিন্ন জায়গায় বলছেন, বিভিন্ন জায়গায় প্রচার করছেন, সেটা থেকে বিরত থাকুন। অমিত মালব্য বলছেন নাকি যে কেউ মিছিল করেছে বা ইত্যাদি করেছে, এটা তাদেরকে আপনারা কি কোনো নির্দিষ্ট ধর্মের মাধ্যমে ধর্মের দিকে ইঙ্গিত করছেন না, আপনারা ধর্মের দিকে ইঙ্গিত করে করছেন, সেটা করবেন না। এই যে একজন মারা গেছেন, একজন আছে এখনো গ্রেফতার হয়ে আছে। আপাতত আপনাকে ধন্যবাদ ভাস্কর বাবু এবং দীপ্তাশ্বর বাবু, দুজনকে আপাতত ধন্যবাদ আমাদের সঙ্গে ফুল এন্ড ফাইনালে সময় দেওয়ার জন্য। এই সুপার প্রাইম টাইমে, দুপুরে সুপার প্রাইম টাইমে আমি এরই সঙ্গে তন্নিষ্ঠা একটা কথা অ্যাড করতে চাইবো। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে আমেরিকাকে মধ্যস্থতা করবার জন্য ডাকছে পাকিস্তান, ঠিক সেই সময় আমেরিকা কি বলছে যদি একটু বলা আমাদের। একদম পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার তীব্র নিন্দা করে ভারতের পাশেই দাঁড়ালো আমেরিকা। আরো চাপে পাকিস্তান, মানে যেখানে পাকিস্তান মধ্যস্থতা চাইছে আমেরিকা, সেখানে আমেরিকা আরো নিন্দা করলো। সন্ত্রাসবাদীদের শাস্তি দিতে হবে বললেন মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্র। সাংবাদিক বৈঠক করে মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের পাশে আছেন, ভারতের পাশে আছেন। জঙ্গি হামলার কঠোর নিন্দা করেছেন। পেহেলগাঁওয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন মার্কিন বিদেশ মন্ত্রক। জঙ্গলের মধ্যেই সন্ত্রাসবাদীদের লুকিয়ে থাকার খবর এই মুহূর্তের আপডেট আপনাদেরকে জানাচ্ছি। জঙ্গলের মধ্যেই সন্ত্রাসবাদীরা লুকিয়ে আছে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। দুর্ভেদ্য গণ পাইনের বনে সেনার সার্চ অপারেশন এই মুহূর্তে, সেই ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে। আর প্রধানমন্ত্রী যেমন নির্দেশ দিয়েছে বেছে বেছে খুঁজে বের করে সেই সমস্ত জঙ্গিদেরকে উত্তর দেওয়া হবে, তাদেরকে শাস্তি দেওয়া হবে, সেই রকমই বৈষম্যে কোনায় কোনায় চলছে তল্লাশি। জঙ্গলের মধ্যে সন্ত্রাসবাদীদের লুকিয়ে থাকার খবর পাওয়া যাচ্ছে। দুর্ভেদ্য ঘন পাইনের বনে সেনার সার্চ অপারেশন। জ্যোতির্ময় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। এই সার্চ অপারেশন কি প্রক্রিয়ায় চলছে, কিভাবে চলছে, সমস্তটা জানাবেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় গ্রাউন্ড জিরো থেকে। জ্যোতির্ময়, দেখো একদিক থেকে যে জায়গায় ঘটনা ঘটেছে অর্থাৎ পেহেলগামের এই বৈসরন ভ্যালির চারপাশে মোট 5টি জায়গাকে চিহ্নিত করা হয়েছে, যেখানে পাহাড় এবং জঙ্গলের মধ্যে দিয়ে এই জঙ্গিরা পালিয়ে গিয়ে গা ঢাকা দিয়ে থাকতে পারে। এবং সেই জায়গাগুলিতে গতকাল থেকে যে ছবি আমরা দেখাচ্ছি, সেখানে লাগাতার সার্চ অপারেশন চলছে। এর পাশাপাশি যে সমস্ত জম্মু কাশ্মীর পুলিশের হাতে যে সমস্ত জঙ্গিদের ইনফরমেশন রয়েছে, তাদের গত কয়েক মাসের অ্যাক্টিভিটি কি, প্রত্যেকটা অ্যাক্টিভিটি ট্র্যাক করা হচ্ছে এবং সেই মোতাবেক পদক্ষেপ করা হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে যে ছবি আমরা দেখিয়েছি, অর্থাৎ এই ট্রালে সেখানে এক জঙ্গি রয়েছে আসিফ শেখ, তার বাড়ি সম্পূর্ণভাবে বিস্ফোরণে গুড়িয়ে গিয়েছে, সম্পূর্ণভাবে তার বাড়ি উড়িয়ে গিয়েছে। অর্থাৎ এই পরিণতি কিন্তু প্রত্যেক জঙ্গির হতে চলেছে। একইভাবে আরেকজন জঙ্গি আদিল, লস্করি তৈবা জঙ্গি ব্রিজবিহারাতে, তার বাড়ি উড়ে গিয়েছে। অর্থাৎ একদম তাদের বাড়ি উড়ে গেছে, সেই ছবিটা আমরা দেখেছি। যদি তুমি আমাদের সঙ্গে থাকো অনির্বাণ, বলুন আমরা বিগ ওয়ালে একটা ছবিটা দেখাই। সার্চ অপারেশন চলছে অনির্বাণ। এই মুহূর্তে এই জঙ্গলের পথে ক্রমশ সেনা এগোচ্ছে এবং যেটা বারবার আমাদেরকে জ্যোতির্ময় এবং সিজার বলছিল, জ্যোতির্ময় একটু আগে বলছিল, এটা একটা উপত্যকা, কিন্তু তার সেই উপত্যকার মধ্যে জঙ্গলের যে পথটা, সেটা কিন্তু একটু উপর দিকে, মানে পাহাড়ের দিকে উঠে যাওয়া দুর্গম পথ। এবং এখনো পর্যন্ত এই দুর্গম জঙ্গল ছেড়ে ভারতের সীমানা পেরিয়ে, সীমান্ত পেরিয়ে পাকিস্তানে পুরোপুরি ঢুকে পড়তে পারেনি জঙ্গিরা, যারাই পেহেলগাঁওয়ে হামলা চালায়। এটাই এখনো পর্যন্ত বিশেষ এবং সেই কারণে এই সার্চ অপারেশন চলছে এখনো পর্যন্ত। তন্নিষ্ঠা, একদম ঘন পাইনের বনে লুকিয়ে রয়েছে জঙ্গিরা, এখন অব্দি এমনটাই খবর পাওয়া যাচ্ছে। এবং সেনা রয়েছে, এক্স্যাক্টলি আপনাদেরকে ছবি দেখাচ্ছি, সেনা রয়েছে, সেনা একদম
তাদের সার্চ অপারেশন চালাচ্ছে এই মুহূর্তে, সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। তারা অত্যাধুনিক অস্ত্র নিয়ে ইতিমধ্যেই সার্চ অপারেশন চালাচ্ছে এই মুহূর্তে, দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবিটা। টিভি9 বাংলা এক্সক্লুসিভ ছবি অনির্বাণ আমাদের কাছে আসছে। সার্চ অপারেশন চলছে, কোনায় কোনায় তল্লাশি চলছে, কারণ ঘন পাইনের বন সেখানে লুকিয়ে রয়েছে জঙ্গিরা, এখন অবধি তেমনটাই তথ্য পাওয়া যাচ্ছে। আর সার্চ অপারেশন চলছে ভারতীয় সেনার। এবং একটা কথা আমাদের জানিয়ে রাখা খুব জরুরি আপনাদের জন্য, একটা কথা জানিয়ে রাখা খুব জরুরি আপনাদের জন্য, যা যা ছবি আপনারা দেখছেন এই সবটাই কিন্তু কোনোটা কিন্তু লাইভ ছবি না। তার কারণ যেই মুহূর্তে সার্চ অপারেশন চলছে বা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে এই অপারেশন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট বা অঙ্গ, ফলে দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে আমরা কোনো লাইভ ছবি আপনাদেরকে দেখাচ্ছি না, অবশ্যই এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছি। আমাদের দুই প্রতিনিধি সিজার এবং জ্যোতির্ময় যে ছবি তুলে পাঠাচ্ছেন, যথেষ্ট ঝুঁকি নিয়ে এই এলাকাতে কাজ করছেন, সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, কিন্তু অবশ্যই সেটা ডেফার্ড ছবি, কতক্ষণের আগের সেটা আমরা বলবো না, কিন্তু এটা লাইভ ছবি নয়, এটা আরেকবার জানিয়ে দিলাম আপনাদেরকে। তন্নিষ্ঠা একদম, জ্যোতির্ময় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, জ্যোতির্ময়ের সঙ্গে আমরা কথা বলছিলাম। জ্যোতির্ময়, যেমনটা তুমি জানাচ্ছিলে, কি কি প্রক্রিয়া, কি ভাবে ট্র্যাক করা হচ্ছে এই সমস্ত যারা লুকিয়ে রয়েছে ঘন পাইনের জঙ্গল বলে, কি একটু সমস্যার মুখে পড়তে হচ্ছে সেনাদেরকে? দেখো, যে কথা আমি জানাচ্ছিলাম যে বৈসারন সংলগ্ন মোট 5টি জায়গা রয়েছে, যার মধ্যে রয়েছে পীর পাঞ্জালের আপার রেঞ্জ, যার মধ্যে রয়েছে হাপাতনার, যার মধ্যে রয়েছে ট্রালের মতো এলাকা। এই জায়গাগুলিকে একেবারে সিলেক্ট করে সেই জায়গাতে সার্চ অপারেশন চলছে। ঘন জঙ্গল পাহাড়, সেই জায়গাতে সার্চ অপারেশন চলছে। এর পাশাপাশি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, সেখান থেকে পাকিস্তান লাগাতার তারা গোলাগুলি ছুটছে। গতকাল রাত থেকে তার পাল্টা প্রত্যাঘাত করা হচ্ছে। এবং আরেকটি লেভেলে গিয়ে যে সমস্ত জঙ্গিরা কাশ্মীরের বিভিন্ন প্রান্তে তারা প্রতি মুহূর্তে এই ধরনের টেরোরিস্ট অ্যাক্টিভিটি তারা চালাচ্ছে, তাদের গত কয়েক মাসের অ্যাক্টিভিটিকে ট্র্যাক করা হচ্ছে এবং সেই অনুযায়ী যাদের এই মুহূর্তে ইনভলভমেন্ট পাওয়া যাচ্ছে কোথায়, সঙ্গে সঙ্গে তাদেরকে নিউট্রালাইজ করার জন্য যা করা সব কিছু করা হচ্ছে। আমি দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে ট্রালে। এই ট্রাল কিন্তু মূলত একটি জনপদ এলাকা, ঠিক এইখানেও দেখতে পাচ্ছ জম্মু কাশ্মীর পুলিশ ট্রাল, তার একটি গাড়ি দাঁড়িয়ে রয়েছে এবং এই গাড়ির রাইট কন্ট্রোল বা যে কোনো ক্ষেত্রে অ্যান্টি মিলিটেন্সির ক্ষেত্রে ব্যবহার করা হয়। অর্থাৎ প্রত্যেকটি এলাকা এই মুহূর্তে কাশ্মীরের প্রত্যেকটি এলাকা সেন্সিটিভ এলাকা। যেহেতু কিছুক্ষণ আগেই গতকাল রাতে এখানে এক জঙ্গির বাড়ি সম্পূর্ণভাবে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, ফলত এই এলাকাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে এমন সম্ভাবনা থেকেই যাচ্ছে এবং সেই কারণে কিন্তু এই এলাকা সম্পূর্ণভাবে এই মুহূর্তে সেনাবাহিনী এবং জম্মু কাশ্মীর পুলিশের অ্যান্টি মিলিটেন্সি বাহিনীর সম্পূর্ণভাবে দখলে রয়েছে। এবং আকাশপথে প্রতি মুহূর্তে চপারে এবং সেনাবাহিনীর বিমানে প্রতি মুহূর্তে নজরদারি চালানো হচ্ছে। ড্রোনের মধ্যে এই ড্রোনের মাধ্যমে এই ঘন জঙ্গলগুলির মতো উপরে ড্রোন ওড়ানো হচ্ছে, যদি কোথাও কোনো রকম সন্দেহজনক কোনো গতি প্রবৃত্তি দেখা যায়। তার কারণ পুলিশের কাছে যে খবর রয়েছে যে বৈসারন ভ্যালির চারপাশে যে ঘন জঙ্গল রয়েছে, সেই ঘন জঙ্গল বা পাহাড় যদি কয়েকদিন পায়ে হেঁটে পেরিয়েও তারা যায়, তারপরে যে পাহাড় রয়েছে সেই পাহাড় কিন্তু পুরো বরফে মোড়া রয়েছে। স্বাভাবিকভাবেই সেই জায়গা তারা পেরোতে পারবে না। যদি তারা কোনো জনপদে চলে আসে এবং সেখানে সাধারণ মানুষের ভিড়ে তারা মিশে যায়, এবং যেহেতু কাশ্মীরের মানুষের ভাষা পরিচ্ছদ সবকিছুর সঙ্গে এই জঙ্গিদের ভাষা পরিচ্ছদ মিলে যায়, ফলত তাদের পক্ষে গা ঢাকা দেওয়া সম্ভব। নজর রাখো জ্যোতির্ময়, নজর রাখো। অনেক ধন্যবাদ। অন্যদিকে এই মুহূর্তে যে যুদ্ধ প্রচেষ্টা চলছে, যুদ্ধের প্রস্তুতি চলছে, আমি তার মধ্যেই একবার আমরা দেখে নিই তন্নিষ্ঠা, যে ভারত এবং পাকিস্তান যদি তুল্যমূল্য হিসেবে যায় তাহলে কার কত সামরিক শক্তি। এটার সূত্র হচ্ছে গ্লোবাল ফায়ার পাওয়ার রিপোর্ট 2024, তাতে ভারতের মোট সেনা 14 লক্ষ, পাকিস্তানের 6,54,000। একদম দেখাতে থাকবো আমরা। ভারত চতুর্থ বৃহত্তম অস্ত্রের ভাড়া রয়েছে ভারতের কাছে, পাকিস্তান 9 নম্বরে পাকিস্তান রয়েছে। অনির্বাণ, একেবারে 37 দিন লাগাতার যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম ভারত, অন্যদিকে পাকিস্তান টানা যুদ্ধ চালাতে পারে বড় জোর 17 দিন। কিন্তু এটা মাথায় রাখতে হবে, 2024-এর রিপোর্ট, গত এক বছরে আরো খারাপ হয়েছে পাকিস্তানের আর্থিক অবস্থা, ফলে এই ক্ষমতা আরো কমে গিয়ে থাকতে পারে। আরো আছে আমাদের কাছে ইনফরমেশন। ভারত 2229টি বিমান রয়েছে ভারতের কাছে। আমরা যদি পাকিস্তানের দিকে দেখাই, 1399টি বিমান রয়েছে পাকিস্তানের কাছে। একেবারে 328টি সক্রিয় যুদ্ধ বিমান আছে পাকিস্তানের, অন্যদিকে ভারতের ক্ষেত্রে সংখ্যাটা 513টা ফাইটার জেটের। এবং এক্ষেত্রেও ফাইটার জেটগুলোর ক্ষেত্রেও আধুনিক প্রযুক্তি এবং সর্বশেষ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে ভারত যোজন এগিয়ে। আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম 4200টা ট্যাঙ্ক রয়েছে ভারতের কাছে, আমাদের কাছে রয়েছে 4200টা ট্যাঙ্ক। অন্যদিকে পাকিস্তান, তাদের কাছে 2140টা ট্যাঙ্ক রয়েছে। আপনাদের দেখাচ্ছি গ্লোবাল ফায়ার পাওয়ার রিপোর্ট। ভারতে 1,48,000 সাজোয়া গাড়ি রয়েছে ভারতীয় সেনাবাহিনীর কাছে, 17,000
516টি সাজোয়া গাড়ি রয়েছে। দেখতে পাচ্ছেন একদিকে 1,48,000, অন্যদিকে মাত্র 17,000। তন্নিষ্ঠা, নিউক্লিয়ার সাবমেরিন যখন পাকিস্তানের একটাও নেই তখন ভারতের সংখ্যা 3টি। আর সেই ভারতকে কিনা পরমাণু অস্ত্রের হুঁশিয়ারি দিয়ে পাকিস্তান আমেরিকার মধ্যস্থতা চাইছে। তন্নিষ্ঠা, একদমই তাই। এই মুহূর্তে গ্রুপ ক্যাপ্টেন আর কে দাস আমাদের সঙ্গে রয়েছেন। আমি সরাসরি চলে যাব গ্রুপ ক্যাপ্টেন আর কে দাসের কাছে। গ্রুপ ক্যাপ্টেন দাস, এই যে আমেরিকার সাহায্য বা মধ্যস্থতা চাওয়া এবং তার জন্য পরমাণু শক্তিধর দুটো দেশ, এটা মনে করিয়ে দেওয়া পাকিস্তানের শেষ চেষ্টা। দেখো, এখন ভারত যেই পদক্ষেপটা নিচ্ছে কিংবা নিতে চলেছে, ইঙ্গিত দিচ্ছে কি একটা বড় কিছু হতে যাচ্ছে। পাকিস্তান এখন ভয় আতঙ্কে রয়েছে কি ভারত যদি হামলা করে পাকিস্তানের উপরে, তখন কিন্তু পাকিস্তান প্রায় টুকরো টুকরো হয়ে যাবে। কেন কি, যদি ভারত হামলা করে আর ওইদিকে বালুচিস্তানের লোকেরা কিন্তু উঠে পড়ে লেগেছে, বালুচিস্তান ও আলাদা হওয়ার চান্স অনেক বেশি, তো পাকিস্তানের অনেকগুলো টুকরো হয়ে যাবে। তো তার জন্যে পাকিস্তানে এখন একটা ভয় হয়ে গেছে, আর সেই ভয়টার জন্য ওরা এখন আমেরিকাকে অ্যাপ্রোচ করছে কি মধ্যস্থতা করার জন্য। কিন্তু ভারতের দৃঢ় বিশ্বাস কি আমরা এবার পাকিস্তানকে একটা শিক্ষা দিয়ে ছাড়বো। এই শিক্ষাটা এরকম হবে কি এ না কি বারবার ওরা এসে আমাদের আঘাত করবে। গ্রুপ ক্যাপ্টেন দাস, আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাইবো। এই যে লক্ষ লক্ষ কোটি ডলার চীন বিনিয়োগ করলো বেল্ট অ্যান্ড রোড করিডোরে, পাকিস্তানের ভিতরে লক্ষ লক্ষ কোটি ডলার চীনের ইনভেস্টমেন্ট ছিল। এখন এই সংকটে পড়ে চীনকে না ডেকে হঠাৎ আবার আমেরিকার কথা কেন মনে পড়ছে পাকিস্তানের? চীনের দিক থেকে কোনো সাহায্য আসবে না শিওর? ওরা আমেরিকার কাছে এর জন্য যাচ্ছে কেন কি ওরা জানে চীনকে ভারত একদম চীনের কোনো কথা উপরে মানবে না, একমাত্র আমেরিকার কথায় ভারত একটু গুরুত্ব দেবে। কিন্তু এবার ভারত এর যা বিশ্বাস কি আমরা পাকিস্তানকে এমন একটা শিক্ষা দেব, এবং আমেরিকা এতে ভারতের পক্ষে। আমেরিকাও নিজে বলেছে কি প্লিজ ডু হোয়াট ইউ ওয়ান্ট টু ডু to the best of your ability. Exactly, গ্রুপ ক্যাপ্টেন দাস, আমেরিকা খোলাখুলি ভারতের পক্ষে বলে জানিয়ে দিয়েছে, সরাসরি ভারতকে একদিকে ভারতের পাশে দাঁড়ানোর জন্য, যারা নিহত হয়েছেন তাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য, তার সঙ্গে সঙ্গে একই সঙ্গে জানিয়ে দিয়েছে এই যুদ্ধে তারা একেবারে খোলাখুলি ভারতের পক্ষে। ঠিক তাই অনির্বাণ। আর ভারত পাকিস্তানের মধ্যে কি তাহলে এবার কুরুক্ষেত্রের যুদ্ধ? এই প্রশ্ন কেন আসছে জানেন? কারণ কাশ্মীরে সেনা প্রধানের বৈঠক স্থলে কুরুক্ষেত্রের ছবি দেখুন, ছবিটা দেখুন, ফলকে খোদাই গীতার বাণী। তাহলে এবার কি অধর্ম নাশে ধর্মের যুদ্ধ ঘোষণা? তন্ময় প্রামাণিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন নিউজ রুম থেকে, সরাসরি একটু ব্যাখ্যাটা জানবো। দেখো, অত্যন্ত ইঙ্গিতপূর্ণ, কারণ তুমি দেখতে পাচ্ছ প্রধানমন্ত্রী মধুবনীর সভা থেকে ঘোষণা করার পর একটার পর একটা স্টেপস নেওয়া। আজকে সেনাকর্তা, সেনা প্রধান তিনি রয়েছেন কোথায় না, পাহেলগাঁওয়ে গেছেন, সেখানে তিনি বৈঠক করছেন এবং সেখানে কথা বলছেন, সেইখান থেকে এই ছবি এসছে। পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে কড়া ব্যবস্থা যা জীবনে ভুলবে না সেরকম কোনো স্টেপস নিতে চলেছে। তুমি দেখতে পাচ্ছ কিছুক্ষণ আগে আমাদের প্রসেনজিৎ, আমাদের প্রতিনিধি, সে দেখিয়েছিল উত্তর পূর্ব ভারতে যতগুলো সেনা ঘাঁটি রয়েছে, যেখানে রাফায়েল আছে, মিগ আছে, অন্যান্য যুদ্ধ বিমান আছে, ফাইটার প্লেন আছে, সেগুলোকে এখন কিন্তু মহড়ার মধ্যে রেখে দেওয়া হয়েছে। অর্থাৎ গোটা দেশে সমস্ত নিরাপত্তা সুরক্ষিত করে ধাপে ধাপে কিন্তু এগোচ্ছে। অর্থাৎ বড় সড়ো কি কোনো আঘাত আনতে পারে, যে কথা প্রধানমন্ত্রী মুখ দিয়ে বেরিয়ে এসেছিল যে গোটা বিশ্ব দেখবে, ভুলতে পারবে না যে ধরনের আঘাত আনা হবে। কারণ প্রত্যেকটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক হয়ে গিয়েছে, সেখানেও বলা হয়েছে যে রাজ্যের নিয়ম অনুযায়ী একেবারে যে পাকিস্তানি যারা রয়েছেন তারা যে কারণেই থাকুন, পড়াশোনা হোক, ব্যবসা হোক, অন্য কোনো কারণে হোক, বেড়াতে আসুন, স্বাস্থ্যের কারণে হোক, প্রত্যেককেই নির্দিষ্ট সময়ের মধ্যে সেখান থেকে বের করে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া। সব মিলিয়ে কিন্তু ধাপে ধাপে গোটা বিষয়টাই হচ্ছে। আর একটু আগে তুমি দেখলে তেহট্টে যে ঝন্টু আলী যিনি মারা গিয়েছেন, যিনি শহীদ হয়েছেন, তার স্ত্রী কি বললেন, এমন শিক্ষা পাকিস্তানকে দিতে হবে যেন জীবনে এই কাজ করতে আর না পারে। অর্থাৎ ভারতের সমস্ত বাসিন্দা, তিনি আর্মি হন, তিনি সাধারণ মানুষ হন, তারা কিন্তু বদলা চাইছেন। আর সেই জায়গাতেই দাঁড়িয়ে কিন্তু পাকিস্তান এবার আমেরিকা শরণাপন্ন হয়েছে। এবং এই ছবি, যে ছবির কথা দিয়ে তুমি শুরু করলে, সেই ছবি কিন্তু সেই ইঙ্গিত বহন করছে কুরুক্ষেত্রের যুদ্ধ আসন্ন। একদম যথেষ্ট ইঙ্গিতবাহী এই ছবি, তাই তো অনির্বাণ? একেবারেই। দেখো তন্নিষ্ঠা, পহেলগাঁওয়ের জঙ্গি হামলার দায় এড়ানোর একটা নির্লজ্জ চেষ্টা করছে এবার পাকিস্তান। শুরুতে লস্কর-ই তৈবা কি বিবৃতি দিয়েছিল আমাদের নিশ্চয়ই মনে আছে, লস্কর-ই তৈবা ঘাঁটিটা কোথায় নিশ্চয়ই মনে আছে। হাফিজ সৈয়দকে দীর্ঘদিন ধরে দুধ কলা দিয়ে
কালসাপের থেকেও বড় সাপ কারা পুষে রেখেছে আমাদের নিশ্চয়ই মনে আছে। এবার সেই পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী তিনি বলছেন এই হামলার সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই। হামলাকারী জঙ্গিদের স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে তুলনা করছেন মোহাম্মদ ইশাক দার। আর এখানেই বোঝা যায় যে আসলে এড়াতে চাইলেও কার্যত পাকিস্তানের পেট থেকে ওই সত্যি কথাটাই বেরিয়ে পড়ে। এরা পাকিস্তানের কাছে স্বাধীনতা সংগ্রামী, যারা গোটা পৃথিবীর কাছে কুখ্যাত শুধু নয় ঘৃণিত সন্ত্রাসবাদী। সেই সঙ্গে দাবি, অর্থাৎ পাক উপপ্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রীর দাবি, পেহেলগাঁওয়ের ঘটনায় তাদের কোনো যোগাযোগ নেই। যারা একদিকে এদেরকে স্বাধীনতা সংগ্রামী বলে প্রমাণ দাবি করে বা তাদেরকে গ্লোরিফাই করে, তারা যখন বলে এই ঘটনার সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই, তখন বোঝাই যায় যে কোনটা সত্য আর কোনটা মিথ্যে। তনিষ্ঠা, ঠিক তাই। যদি ভারতের হাতে পাক যোগের কোনো প্রমাণ থাকে তাহলে তা বিশ্বের সামনে তুলে ধরা হোক, এমনটাও জানাচ্ছেন তিনি। 26/11 মুম্বাই হানা থেকে আজ পর্যন্ত বারবার পুলওয়ামা পর্যন্ত বারবার পাকিস্তানকে ডোসিয়েট দেওয়া হয়েছে, অর্থাৎ কূটনৈতিক প্রমাণপত্র এবং সব রকমের প্রমাণপত্র যা পাকিস্তানকে দেওয়া হয়েছে সেটা বিশ্বের দরবারে উপস্থিত করা হয়েছে। গোটা বিশ্ব এখন জানে সন্ত্রাসকে পালন করে, সন্ত্রাসকে কে আশ্রয় দেয়, সন্ত্রাসবাদীদেরকে দুধ কলা দিয়ে পোষে। তন্নিষ্ঠা, তবু ইশাকদার শাক দিয়ে মাছ ঢাকার একটা ব্যর্থ হয়তো প্রচেষ্টা করছেন। কিছুদিন আগে তন্নিষ্ঠা দেখো, কিছুদিন আগে তন্নিষ্ঠায় পাকিস্তানের সেনাবাহিনী ভর্তি যে ট্রেনটা বেছে বেছে সেনাদেরকে নামিয়ে গুলি করেছিল বালোচনা, মনে পড়ছে তো তন্নিষ্ঠা? তোমার নিশ্চয়ই মনে আছে, দর্শকদেরকে মনে করে দিই। বেছে বেছে সেনাদের নামিয়ে, সেনা ভর্তি ট্রেন যাচ্ছিল, সেনাদের নামিয়ে বেছে বেছে বালোচনা গুলি করেছিল। সেদিনকে কোথাও পাকিস্তানের মনে হয়নি, পাকিস্তানের এই উপপ্রধানমন্ত্রী বিদেশমন্ত্রী মনে হয়নি এরাও তো আমার দেশের স্বাধীনতা সংগ্রামী হতে পারে। তো যারা স্বাধীনতা সংগ্রামী কোট আনকোট এই পাকিস্তানের ভাষায়, তারা তাদের পেহেলগাঁওয়ের হামলায় তাদের সরাসরি যোগাযোগ যে কতটা স্পষ্ট তার প্রমাণ TV9 বাংলার হাতে। সেই ছবি তন্নিষ্ঠা, একদম সেই ছবিতে কি দেখা যাচ্ছে? ছবি দেখা যাচ্ছে পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিদের ট্রেনিং দেয় পাক সেনা। হ্যাঁ, ঠিকই শুনছেন, এই জঙ্গিরা হয়তো তাদের কাছে স্বাধীনতা সংগ্রামী, সেই জন্য তাদেরকে ট্রেনিং দেয় পাক সেনা। বয়সরানের হামলার জন্য জঙ্গিদের হাতে অস্ত্র তুলে দেয় পাক সেনাই। অস্বীকার করে পার পাবে না পাকিস্তান। পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিদের 28টি লঞ্চ প্যাডের হদিশ। সেনার নজরে জঙ্গিদের 14টি ট্রেনিং ক্যাম্প। দেখুন, স্বাধীনতা সংগ্রামীদের মানে গোটা বিশ্বের কাছে যারা ঘৃণিত সন্ত্রাসবাদী জঙ্গি, যাদেরকে কোনো সভ্য সমাজ মানুষ বলেই স্বীকার করে না, তাদেরকে দেশের ভিতরে ট্রেনিং দেওয়ার ছবি স্বাধীনতা সংগ্রামী মনে করে বলেই না দেয়। এই দেখুন তাদের ট্রেনিং দেওয়ার ছবি, কতগুলো লঞ্চ প্যাড, কতগুলো ক্যাম্প, সেই ক্যাম্পে অস্ত্র প্রশিক্ষণ চলছে তার ছবি। ভারতের হাতে যে প্রমাণ রয়েছে সেই প্রমাণ TV9 বাংলার কাছে এক্সক্লুসিভ। সেই প্রমাণ দেখতে পাচ্ছেন আপনারা, 1, 2, 3, 4 করে আলাদা করে মার্ক করে দেওয়া কোথায় কোথায় কতজন কোন ট্রেনিং ক্যাম্পে। মোট 14টা ট্রেনিং ক্যাম্পের ছবি আমরা দেখতে পেয়েছি। 28টা লঞ্চ প্যাড, ট্রেনিং ক্যাম্প আর লঞ্চ প্যাডের ফারাকটা একটু বুঝিয়ে দেওয়া দরকার, বলে দেওয়া দরকার আমাদের দর্শকদের জন্য। তন্নিষ্ঠা, ট্রেনিং ক্যাম্প হচ্ছে যেখানে এদের অস্ত্র শস্ত্র নিয়ে রীতিমতো ট্রেন করা হচ্ছে, কিভাবে হামলা চালাবে, কিভাবে নিরীহ মানুষকে মারবে, কিভাবে মারবার আগে কলমা পড়তে জানে কিনা জেনে নেবে, এসব হচ্ছে ট্রেনিং। আর লঞ্চ প্যাড হচ্ছে ঠিক ভারতের সীমান্তের ভিতরে ঢোকার আগে, অনুপ্রবেশ করে ঢোকার আগে, নিশ্চিতভাবে বুঝতে পারছেন পাসপোর্ট ভিসা নিয়ে তো এরা আসে না, অনুপ্রবেশ করে ঢোকার আগে একটা নির্দিষ্ট এলাকা, নির্দিষ্ট জায়গা যেখানে এটা ঘাপটি মেরে অপেক্ষা করে ঠিক কখন কোন সুযোগে ভারতের সীমান্ত ক্রস করে ঢোকা যায়। বেশিরভাগ ক্ষেত্রে ধরা পড়ে, কিন্তু বৈশরণের ক্ষেত্রে ধরা পড়েনি বলেই এত ভয়ঙ্কর ঘটনা ঘটে যেতে পেরেছে। তন্নিষ্ঠা, এদিকে যেদিন জঙ্গি হামলা হলো সেই দিনের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলতে গিয়ে শিউরে উঠছেন আব্দুল মজিদ। বৈশরণ ভ্যালির উল্টো দিকে কুড়ে ঘরে স্ত্রী মেয়েকে নিয়ে থাকেন আব্দুল। সেদিন জঙ্গি হামলার পর তার বাড়ির সামনে দিয়ে প্রাণ ভয়ে পালাচ্ছিল পর্যটকেরা। এখনো বিভীষিকার কথা ভুলতে পারেনি মেয়ে। ভয়াবহ অভিজ্ঞতার কথা শুনুন আব্দুলের থেকে। এই মুহূর্তে যে পরিবারের সঙ্গে এখানে রয়েছি তার চারপাশ জঙ্গল ঘেরা, পাহাড় ঘেরা এলাকা। তারা বলছেন যে এই জায়গা থেকে যদি এই পাশের পাহাড় এবং তারপরে যে জঙ্গল রয়েছে সেই জঙ্গল পাহাড় পেরিয়ে যদি আমরা এগিয়ে যাই তাহলে প্রায় 12 ঘন্টা থেকে 16 ঘন্টার বেশি সময় লাগবে শুধুমাত্র লে রোডে পায়ে হেঁটে পৌঁছতে। तो पहाड़ी पीछे तक चले जाती है, इसके उस पार तो ये पहाड़ियाँ बीच में काफी दूर। जगह का नाम क्या है उस पार ये देखो ये आड़ो वैली पड़ जाती है। और एक आदमी कुछ चलने वाला होगा, सुबह यहाँ 6 बजे चलेगा, शाम 6 बजे कहीं पहुँच पाएगा, नहीं तो इससे ज्यादा दूर है वो। এই পাহাড় ক্রস করার পরে যে এলাকা আসবে সেই জায়গা সম্পূর্ণভাবে বরফে ঘেরা।
কোনো মানুষের পক্ষে সেই জায়গা দিয়ে চলাফেরা করা সম্ভব নয়। অর্থাৎ এই জায়গা শুধুমাত্র জঙ্গল বা পাহাড় ঘেরা বললে পরে কার্যত কম বলা হয়। এই জায়গা সম্পূর্ণভাবে দুর্গম এবং অভেদ্য জায়গা। আর আমাদের ঠিক হাতের বাঁদিকে যে বাড়িটি রয়েছে, এই বাড়ি এই জায়গার বহু ওঠাপড়ার সাক্ষী। এখানে এই পরিবার থাকেন, তারা এখানে খচ্চর চালান, ঘোড়া চালান এবং যারা এই এলাকা দিয়ে যান টুরিস্টরা তাদের সঙ্গে সহযোগিতা করেন এবং মেষ পালন করেন। কিন্তু আজ পর্যন্ত কোনোদিন এই জায়গায় এই ধরনের কোনো ঘটনা তারা কোনোদিন দেখেননি। इधर से लोग भाग रहे थे। अच्छा। तमाम पब्लिक जो थी ऊपर टूरिस्ट थे। अच्छा। सिविल थे, जो काम करने वाले, घोड़े वाले, पौनी वाले थे। काफ़ी लोगों को यहाँ से हमने उठाया है। अच्छा। जहाँ बाजू पकड़ा है, यहाँ कीचड़ से निकालना है, क्योंकि नंगे पाँव भाग रहे थे ना। कहीं जूता कीचड़ में फंस गया तो फंस गया, किसी ने निकाला नहीं। कहाँ फेंका, क्या हुआ क्या नहीं हुआ। चांद आदमी को यहाँ, चांद लेडीज़ को, बच्चों को, हम भी यहाँ पर बच्चे थे, उन्होंने सीट घिसाट कर हम लेके गए नीचे, वहाँ से एम्बुलेंस में डाला, कुछ को पानी पिला रहे। पहले कभी भी ऐसा हुआ था क्या? मैं ये 25 साल हो गए, कम से कम 25 साल से हमने कुछ नहीं देखा। आप इधर रहते हो? हम अभी रहते हैं, इधर कुछ नहीं देखा। बिल्कुल पीस एरिया था, टोटल पीस एरिया। यहाँ 9-10 बजे तक सर्दियों में के टाइम में टूरिस्ट चलता, तो आज की तो बात ही नहीं है। শুধু এই অংশের মানুষের জীবন জীবিকা নয়, এই অংশের মানুষের প্রতিদিনের জীবনযাপন থমকে দিয়েছে একটি ঘটনা। আজ পর্যন্ত যারা এই দুর্গম এলাকায় থাকেন, এখান থেকে পাহাড়ি পথ বেয়ে পড়াশুনো করেন, তারা কোনোদিন এই ধরনের কোনো ঘটনা চোখে দেখেননি, কিন্তু আজকের পর তারা আবারও বাইরে বেরোতে ভয় পাচ্ছেন। आपका स्कूल इधर से कितना दूर है? यहाँ से है, गाड़ी में जाना पड़ता है। गाड़ी में जाना हाँ पड़ता जी। है। अच्छा, तो कभी भी आपने ऐसा देखा है पहले? नहीं, ऐसा नहीं देखा है कभी भी। अच्छा, तो आप लोग तो जिधर रहते हो इधर तो लोग तो ज्यादा नहीं रहते, तो कोई डर वर नहीं लगता था? डर नहीं लगता है यहाँ पे कोई। लेकिन अभी तो थोड़ा डर लग रहा है। हाँ, अभी तो लग रहा है बहुत ज्यादा। अभी डर लग हाँ रहा जी। है। हाँ जी। तो आप तो कॉलेज इधर से जाना, तो स्कूल जाना तो वो सब बंद हो गए, सारे स्कूल बंद हो गए? कॉलेज सब कुछ बंद हो गए। अच्छा, हाँ जी। कब खुलेगा कोई पता नहीं? नहीं, पता नहीं है अभी। तो आप क्या चाहते हो? कश्मीर में शांति तो रहना चाहिए। हाँ जी, हाँ, शांति तो रहना चाहिए कश्मीर में। तो ये लोग क्या कर रहे हैं इधर? ये तो कश्मीर को बिगड़ रहा है ना। हाँ जी, ये कश्मीर को बिगाड़ रहे हैं। आप क्या बनना चाहते हो? हम तो वकील बनना चाहते हैं। आप वकील बनना चाहते हो? अच्छा, বেস্ট অফ লাক हमारे तरफ से। থ্যাংক ইউ। যেভাবে তারা মানুষকে মরতে দেখেছেন, এইভাবে কখনো মরতে, এইভাবে কখনো পালাতে, এই নির্জন এলাকার বুকে এতদিন থাকা সত্ত্বেও তাদের কোনোদিন অভিজ্ঞতা হয়নি। পেহেলগাঁও বৈসারান থেকে ক্যামেরায় রাহুল সিংয়ের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা। এই মুহূর্তে যে খবরে চোখ রাখবো, ঘটনার দিন বৈসারান উপত্যকায় প্রথম পৌঁছেছিলেন পেহেলগাঁও থানার SHO রিহাজ আহমেদ। স্থানীয় ট্যাক্সি স্ট্যান্ড থেকে 14টা ATV গাড়ি নিয়ে উপত্যকায় পৌঁছন 15 জন পুলিশ কর্মী। TV9 বাংলাকে ঘটনা সম্পর্কে সেদিনকে বিবরণ জানিয়েছেন পেহেলগাঁও ট্যাক্সি স্ট্যান্ডের চেয়ারম্যান আদিল ফারুকও। ঘটনার 25 থেকে 30 মিনিট পর ATV নিয়ে পৌঁছয় পুলিশ, এমনটাই দাবি আদিল ফারুকের। আরও আধ ঘন্টা পর বৈসারান পৌঁছয় CRPF। প্রতিদিন প্রায় 3 থেকে 4 হাজার পর্যটক বৈসারান উপত্যকায় যান। আগে সেখানে একটি সেনা ছাউনি থাকলেও এখন আর তা নেই। নিরাপত্তারক্ষী না থাকার সুযোগকেই কাজে লাগিয়েছে জঙ্গিরা বলে মনে করছেন আদিল। हमें पहले तो पता नहीं चला तो ये हुआ क्या है। आखिर में जब पता चला, SHO साहब ने हमें कॉल की ATVs के लिए, तो ATVs ऊपर लेके जानी थी। तकरीबन सबसे पहले वहाँ SHO साहब पहुँचे, उसके बाद आधे घंटे के बाद मान लो फौज पहुंची है। इंसिडेंट के 1 घंटा बाद पहुंचे? एक मतलब रास्ता है ही नहीं उतना, वो तो पैदल पहुंचे? पैदल बिल्कुल पैदल पहुंचे। जो ही हमने वहाँ पे वो मंजर देखा तो वो इंसानियत का कत्लो गारत है, तो हमें मतलब रोना आ रहा था वहाँ पे जब हमने देखा वहाँ पे। तो सिक्योरिटी मतलब वहाँ पे छोटा मोटा कैंप भी नहीं है, मतलब कोई है ही नहीं वहाँ पे, सिक्योरिटी ऑफिसर्स कोई है ही नहीं वहाँ पे। पुलिस का भी नहीं है? नहीं, बिल्कुल भी नहीं है। CRPF तो नहीं है, पुलिस भी नहीं है? जी बिल्कुल भी नहीं, उस जगह पे तो नहीं है। पहले उधर होता था, बैसरन में होता था पहले। अच्छा। आर्मी कैंप होता था, तो उसके बाद मतलब नॉर्मल सी हो गई, अब हटा दिया था। कितने दिन लगभग होगा आर्मी कैंप हटा दिया? वो मतलब 1 साल या 2 साल हो गए उसको जब हटा दिया था। नॉर्मल सी थी तो कैसे कोई मतलब सिक्योरिटी नहीं थी उधर, सिक्योरिटी बिल्कुल भी नहीं थी। ये सोच भी नहीं सकते हैं कि यहाँ पे ऐसा कुछ हो सकता है। हमने मतलब मेरी उम्र है 30 साल से मैं ये पहली बार देख रहा हूँ कि ऐसा कुछ हुआ है। 1 घंटा मिला है भागने के लिए, वो कैसे भागे हैं वहाँ से, कहाँ से भागे, वो मतलब उनको तो टाइम मिला है क्योंकि उन्होंने स्पॉट वैसा चुना है जहाँ पे सिक्योरिटी नहीं है, वो स्पॉट चुना है। जीप कर रहे हैं, पूछताछ कर रहे हैं, जो पुनी वालीज हैं या कोई भी है जो उस मतलब उसमें उस साइड में जाता है तो उनसे पूछताछ होती है, क्यों नहीं होती है, पूछताछ भी कर रहे हैं।
पूछ रहे हैं लोगों को जो वहाँ पे काम कर रहे थे उनको भी पूछताछ कर रहे हैं क्या हुआ था। एक्चुअल जो वहाँ पे काम करते हैं तो वो भी पैनिक हो गए, वो भी अपनी जान बचा के नीचे आए। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এসএস MDH